হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চণ্ডীমঙ্গলের কবি দ্বিজমাধব যে রয়েছে তার সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করবো। মানে চণ্ডীমঙ্গল যে লিখেছেন কবি দ্বিজমাধব, তার সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনার বিষয়। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা হচ্ছে দেখো বলে দিচ্ছি আমি। যার যার মেজরের জন্য রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 1199, আর মাইনরের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন হয়, যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কম্পানসেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি আলোচনা করব চণ্ডীমঙ্গলের যে কবি রয়েছে দ্বিজমাধব, তার সম্পর্কে কিন্তু আলোচনা করব। দেখো তো কি বলছে, এই যে দ্বিজমাধব যে রয়েছে বা মাধব আচার্য নামে আবিষ্কৃত চণ্ডীমঙ্গলের পুঁথিগুলি সারদা চরিত ও সারদা মঙ্গল, মঙ্গল জাগরণ বা মঙ্গল চণ্ডীর গীত, উক্ত পুঁথিগুলি চট্টগ্রাম বা নয়াখলি যে ত্রিপুরা রয়েছে সেই উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পাওয়া যায়। তাহলে আমরা দেখবো বিভিন্ন নাম কিন্তু দিয়েছে এই দ্বিজমাধব, তার আরেকটা নাম হচ্ছে মাধবাচার্য। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখবো তার যে পুঁথিগুলি রয়েছে কি কি বলছে। পুঁথিগুলি বলছে চণ্ডীমঙ্গলে যে পুঁথিগুলি রয়েছে সারদা চরিত, তার সঙ্গে রয়েছে সারদা মঙ্গল বা জাগরণ বা মঙ্গল চণ্ডীর গীত, এই তিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং পরে কি বলছে দেখো, এই যে গ্রন্থগুলি যেগুলি চট্টগ্রাম, নোয়াখালী, তার সঙ্গে ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই গ্রন্থগুলি পাওয়া গিয়েছে। এবং কি বলছে, সম্প্রতি কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে নানা পুঁথির পাঠ মিলিয়ে দ্বিজমাধবের যে মঙ্গল চণ্ডী যে রয়েছে সেই মঙ্গল চণ্ডীর গীত কিন্তু প্রকাশক হয়েছে। ঠিক আছে, তো এই বিভিন্ন পুঁথি মিলিয়ে কিন্তু আমরা দেখবো লাস্টে আর কি মঙ্গল চণ্ডীর যে গীত রয়েছে এই গীতই কিন্তু প্রকাশ করা হয়েছে যে কলকাতার বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে। ঠিক আছে, পুঁথিতে প্রাপ্ত প্রাসঙ্গিক তথ্যাদি থেকে মনে করা হয় কাব্যটি 1779 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে। তাহলে এই যে চণ্ডীমঙ্গল কাব্য কবি দ্বিজমাধবের লেখা, যেটা আর কি মানে পুঁথি থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য থেকে অনুসরণ করা হয়, যেটা 1579 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। এবং কবির পিতার নাম কি ছিল? পরাশর। এই যে এই জায়গাগুলো দেখবে তার পিতার নাম, তার মাতার নাম, মানে তার জীবন সম্পর্কে আর কি, তার আত্মজীবনী যেখানে আমরা দেখবো তার জীবন সম্পর্কে বলা আছে। কবি তিনি কাব্যের মধ্যে বলেছেন তার পিতার নাম হচ্ছে পরাশর, আর কবি তার সঙ্গে তিনি ব্রাহ্মণ জাতিভুক্ত ছিলেন এবং কবিতার কাব্যে আকবরের নাম উল্লেখ করেছেন। ঠিক আছে, তার সঙ্গে চণ্ডীমঙ্গল যে কাব্য রয়েছে কবি দ্বিজমাধব, সেখানে আকবরের নাম কিন্তু উল্লেখ করেছেন। এবং কি বলছে, উল্লেখযোগ্য যে মাধব আচার্য নামে আর এক কবি শ্রীকৃষ্ণ মঙ্গল, গঙ্গা মঙ্গল প্রভৃতি কাব্যে মাধব আচার্য নামের সমস্যা সৃষ্টি করেছে। মানে আরো যে কাব্যগুলো রয়েছে সেখানে আমরা দেখবো তার যে এই নামটা যে রয়েছে এই নামের কারণে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হয়েছে। যেখানে গ্রন্থা আরম্ভেই আত্মকথা থেকে মনে করা হয় যে কবি পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলেন এবং সপ্তগ্রাম বা নবদ্বীপের কোনো এক স্থানে তার জন্ম হয়। তাহলে তার জন্মটা আমরা বুঝে গেলাম এবং তিনি কোন গ্রামে থাকতেন। তার সঙ্গে পরে মুঘল পাঠানের বিরোধের সময় পশ্চিমবঙ্গের ত্যাগ করে তিনি সুদৃঢ় চট্টগ্রাম যে রয়েছে সেখানে চলে যান। মানে মুঘলদের যখন সময় চলছিল, সমাজে তৎকালীন বিভিন্ন সমস্যা চলছিল, সেখান থেকে তিনি ত্যাগ করে তিনি কোথায় থাকলেন? তিনি সুদৃঢ় চট্টগ্রাম যে রয়েছে মানে চট্টগ্রামে গিয়ে কিন্তু তিনি বাস করতে শুরু করলেন। এবং এই কারণেই হয়তো তাই পুঁথিগুলি চট্টগ্রাম, নোয়াখালী, তার সঙ্গে রংপুর অঞ্চলে পাওয়া গিয়েছিল। সেই কারণে এই অঞ্চলগুলি থেকে কিন্তু এই পুঁথিগুলি উদ্ধার করা গিয়েছিল। কবিতার গ্রন্থে কোথাও কোথাও চট্টগ্রামের কোনো স্থানের নাম উল্লেখ করেনি, আর আবারই তিনি চট্টগ্রামের কোনো নামও কিন্তু উল্লেখ করেনি তার কাব্যের মধ্যে। যেখানে আমরা দেখবো চট্টগ্রামের লোক 8 দিন ধরে রাত জেগে দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল শুনতো বা দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল জাগরণ নামে প্রচলিত ছিল। ঠিক আছে, আমরা দেখবো তারা কিন্তু 8 দিন ধরে রাত জেগে এই চণ্ডীমঙ্গল আর কি গীতগুলো যে রয়েছে এগুলো কিন্তু শ্রবণ করতো চট্টগ্রামের মানুষগুলি। ঠিক আছে, এবং দ্বিজমাধব চণ্ডীমঙ্গলের পুরাণ কথা, তার সঙ্গে তন্ত্র যোগ সাধনা, ধর্মবন্ধনা, বিষ্ণু রচনা ও সামাজিক সমাজ চিত্রের বর্ণনায় বৈচিত্র্য কিন্তু দেখা যায়। যেখানে প্রখর বস্তুনিষ্ঠ অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ নৈপুণ্য দ্বিজমাধব কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়।
যেমন এখানে দুটা উদাহরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছে, বলছে দুলি পেলি খেলি এও আইলো ব্যাদ ঘরে, মৃগ চর্ম পরিধান দুর্গন্ধ শরীরে। খুব সুন্দরভাবে বলছে, তার কাব্যের দুটো লাইন এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাই বলছে ব্যাদ জীবনের বর্ণনায় এই চিত্র বাস্তব কাব্যের কয়েকটি স্থলে আমরা দেখব কবির মৃদু পরিহাস প্রিয়তা প্রকাশ পেয়েছে, যেখানে দ্বিজমাধব কাব্যের ভাষা সহজ ও সাবলীল, মানে দ্বিজমাধব কাব্যে যে ভাষাগুলো ছিল সেগুলো সহজ, তার সঙ্গে সাবলীল ভাষায় কিন্তু লেখা হয়েছিল। এবং সমালোচক যে রয়েছে তাদের দৃষ্টিতে দ্বিজমাধব খুব বড় কবি নন, তিনি একজন সাধারণ কবি, মানে তাকে একজন সাধারণ কবি, মানে কবি দ্বিজমাধব যে রয়েছে তাকে সাধারণ কবি বলে কিন্তু চিহ্নিত করেছে বিভিন্ন সমালোচকরা। ঠিক আছে, তো এই এতটুকুনি ছিল আজকের আমার ক্লাসের আলোচনা কবি দ্বিজমাধব যে রয়েছে তার সম্পর্কে, চণ্ডীমঙ্গল কাব্য যে তিনি রচনা করেছেন। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।